ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো উড়িষ্যার কাশ্মীর, যাকে বলা হয় দারিংবাড়ি। আর দারিংবাড়িতে কি কি রয়েছে, যেখানে রয়েছে কিন্তু লাল মাটির একটা ছোট্ট শহর, রয়েছে অসংখ্য মন্দির, রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর ওয়াটারফলস, রয়েছে ড্যাম। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো এই একটি মাত্র ছোট্ট ভিডিওতে। তবে বন্ধুরা, দারিংবাড়ি ভ্রমণের জন্য আমাদের যাত্রাটা শুরু করতে হবে সোজা কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে তোমরা পৌঁছাবে ব্রহ্মপুর স্টেশনে, যেখান থেকে তোমাদের দারিংবাড়ি ভ্রমণ শুরু করতে হবে। তবে দারিংবাড়ি ভ্রমণে এসে কোন দাদার সাথে তোমরা যোগাযোগ করবে সাইট সিন ঘোরার জন্য, এবং কোন হোটেলে থাকবে, কোথায় খাবার দাবার খাবে, এতে তোমাদের কত টাকা খরচা হতে পারে, সমস্ত কিছুটাই কিন্তু তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আশা করছি তাই আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি, অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। চলো তাহলে বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও এইখান থেকেই শুরু করা যাক। দারিংবাড়ি ভ্রমণের জন্য আজকে আমার যাত্রা শুরু হচ্ছে শালিমার স্টেশন থেকে। দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনের একদম ঠিক বাইরের দিকে। ব্যাক সাইডে পুরো শালিমার স্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। রাত্রি বাজে এখন প্রায় 10টার কাছাকাছি। শালিমার স্টেশন থেকে আমার ট্রেন রয়েছে রাত্রেবেলা ঠিক 11টা 45-এ। ট্রেনের নাম বন্ধুরা শালিমার টিভিসি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের নাম্বার এবং ট্রেনের নাম আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। তাছাড়াও বন্ধুরা, যেহেতু এখন শালিমার স্টেশনের বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি, তাই আমি সোজা চলে যাব প্ল্যাটফর্মের ভেতরে। কত টাকা ট্রেন ভাড়া লাগছে এবং কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে, বাকি ডিটেলস গুলো আমি প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে তোমাদের কাছে পৌঁছে দেবো। চলো তাহলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক। স্টেশনের ভেতরে এন্ট্রি করার সাথে সাথেই শুনতে পেলাম অ্যানাউন্সমেন্ট করছে কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেবে। সেদিকে এগোতে গিয়ে দেখলাম নিজস্ব ট্র্যাকে ট্রেনও চলে এসেছে। শালিমার স্টেশনের 2 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে টিভিসি সুপারফাস্ট এক্সপ্রেস। দেখো, ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, ট্রেনের কাছে যাব তার আগে তোমাদের কিছু কথা জানিয়ে দিচ্ছি। রাত্রেবেলা ঠিক 11টা 45-এ ট্রেন ছাড়লে পরেও ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে রাত্রেবেলা ঠিক 10:30টার সময়। সকলেই যে এই ট্রেনে করে যারা জার্নি করবে তারা কিন্তু লাগেজ পত্র নিয়ে ট্রেনে উঠছে। আমি আমার লাগেজগুলো ট্রেনে রেখে দিয়েছি। আরো একটি কথা বলবো, এই ট্রেনটি কিন্তু শালিমার স্টেশন থেকে সপ্তাহে 2 দিন ছাড়ে, মঙ্গলবার এবং রবিবার। আজ হলো মঙ্গলবার, আমি কিন্তু মঙ্গলবারই জার্নিটা করছি। আরো একটি কথা বলবো, যখন তোমরা প্ল্যাটফর্মের ভেতরে এন্ট্রি করবে, অনেক সময় অ্যানাউন্সমেন্ট করার সময় বলে টিভিসি সুপারফাস্ট এক্সপ্রেস, অনেক সময় বলে তিরুবনন্তপুরম সুপারফাস্ট এক্সপ্রেস, অনেক সময় শুধু বলে তিরুবনন্তপুরম সুপারফাস্ট এক্সপ্রেস। তোমরা কেউ কনফিউজ হবে না, 3টে নাম বললে পরেই বুঝে যাবে এই একটি মাত্র ট্রেনের কথাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, আমার সিট পড়েছে S5-এ। চলো বন্ধুরা, এখানে ট্রেনের গেটও দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে না থেকে ট্রেনে ওঠা যাক। শালিমার স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 2 নাম্বার প্ল্যাটফর্মের দিকে আসার জন্য তোমরা চলমান সিঁড়ি, পায়ে হাঁটা সিঁড়ি দুটোই ব্যবহার করতে পারো। বন্ধুরা, এই ট্রেনে কিন্তু জেনারেল কোচও রয়েছে। তবে জেনারেল কোচের ভাড়াটা স্লিপার কোচের থেকে একটু কম হলে পরেও মাথায় রাখবে জেনারেল কোচে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। এবারে পুরোটাই তোমাদের উপরে। শালিমার স্টেশন থেকে ট্রেন ছেড়ে ট্রেন সোজা রওনা দিয়েছে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। রাতে আমি বাড়ি থেকেই রাতের খাবারটা ক্যারি করেছিলাম। খাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চোখের সামনে এক অপরূপ দৃশ্য দেখতে পেলাম। ব্রহ্মপুর পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে তোমরা ধরতে পারো যশবন্তপুর এক্সপ্রেস, যে ট্রেনটি ছাড়ে রাত্রেবেলা ঠিক 11টার সময়। তাছাড়াও রয়েছে চেন্নাই মেল, যে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাত্রেবেলা ঠিক 11টা 55-তে। প্রত্যেক দিনের দূরপাল্লার ট্রেনগুলো ঠিক যেমন চলে, আমার কিন্তু তিরুবনন্তপুরম ট্রেনের জার্নিটা তুলনামূলক বেশ বেটার মনে হলো। 2 দিন চললে পরেও ট্রেনটি কিন্তু রাতে বেশ ভালো চলেছে এবং সঠিক সময় আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। বেশ খানিকক্ষণ ট্রেনে জার্নি করার পরে বন্ধুরা, নেক্সট ডে পরের দিন সকালবেলা আমি 10টার সময় পৌঁছে গিয়েছি ব্রহ্মপুর স্টেশনে। বন্ধুরা, ট্রেন আসার কথা ছিল ব্রহ্মপুর স্টেশনে সকাল 9টা 10-এ। সেখানে ট্রেন এসে পৌঁছেছে 10টার সময়। একটু কিন্তু ট্রেনটা লেটেই ঢুকেছে। যাই হোক, ট্রেন দাঁড়িয়ে রয়েছে 2 নাম্বার প্ল্যাটফর্মে। 2 নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু আমি ট্রেন থেকে নেমে পড়েছি। এবারে আমার প্রথম কাজ হলো 4 নাম্বার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া।
4 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। আর এখন দাঁড়িয়ে রয়েছি 4 নাম্বার প্ল্যাটফর্মের একদম বাইরের দিকে স্টেশন চত্বরের সামনে। এখানে ব্রহ্মপুর স্টেশনের কিন্তু নামটাও লেখা আছে বড় করে। আচ্ছা, এবার আমাদের ঘুরতে হবে দারিংবাড়ি। তবে বন্ধুরা, তার আগে বলে দিই, দারিংবাড়ি তোমরা যে কদিনের জন্যই ঘোরো না কেন, তোমরা কিন্তু এখান থেকে কোনো রকম শেয়ার গাড়ির অপশন পাবে না। তোমাদের সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি রিজার্ভ করে নিতে হবে। মানে যে কদিন তোমরা দারিংবাড়িটা ঘুরে দেখবে, তোমাদের সাথে একটা কিন্তু গাড়ির প্রয়োজন পড়বে সাইট সিন ঘোরার জন্য। আমি এসেই আগে এক ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি। দাদা এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমি কিন্তু দারিংবাড়ি ভ্রমণ করব পুরো এই গাড়িটা নিয়ে। এবারে আসি ভাড়ার বিষয়ে। 3 দিনের জন্য আমি গাড়ি বুক করেছি। আমার খরচা পড়লো 9,500 টাকা। আর আজ যে আমি ব্রহ্মপুর স্টেশন থেকে দারিংবাড়ি পৌঁছাবো, আমি সাইট সিন ঘুরতে ঘুরতে দারিংবাড়ি পৌঁছাবো। তারপরে আবার কালকে সারা দিন দাদা আমাদেরকে দারিংবাড়ির সাইট সিন গুলো ঘুরিয়ে দেখাবে খুব ভালো করে। তারপরে আবার আমাদের পরের দিন কিন্তু পৌঁছে দিয়ে যাবে ব্রহ্মপুর স্টেশনে। এটা তোমাদের জানিয়ে দিলাম। এবারে আমি কোন হোটেলে স্টে করছি না করছি, কোথায় খাবার দাবার খাচ্ছি, এই বিষয়গুলো আমি যখন হোটেলে স্টে করব তখন তোমাদের জানিয়ে দেবো। আচ্ছা, আগে গিয়ে দাদার নামটা একটু জেনে নেব। আর তোমরা যদি দাদার সাথে যোগাযোগ করে দারিংবাড়ি ঘুরতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার তো আমার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবে। नमस्ते भैया, नाम थोड़ा बता दीजिए। मेरा नाम है सत्य पात्र। আচ্ছা, এই দাদার সাথেই আমি কিন্তু দারিংবাড়ি পুরো ট্যুর একদম ভালো করে ঘুরে দেখবো। এবার কেমন করে ঘুরিয়ে দেখাচ্ছে সেটা আমি ঘোরার পরে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তো তোমাদের কাছে পৌঁছাতেই থাকবো। চলো তাহলে সময় নষ্ট না করে গাড়িতে ওঠা যাক। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির দূরত্ব 130 কিলোমিটার। সময় লাগে পৌঁছাতে 4 ঘন্টার মতো। তবে আজ হয়তো আমার দারিংবাড়ি পৌঁছাতে একটু লেট হবে, কারণ আমি ব্রহ্মপুর থেকে সাইট সিন ঘুরতে ঘুরতে দারিংবাড়িতে পৌঁছাবো। সকালবেলা ঘুম থেকে উঠেই ট্রেনের মধ্যে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তবে সকালের খাবারটা খাওয়া হয়নি, তাই এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। সকালে টিফিনটা সারবো বলে রোডের ওপরেই একটি হোটেল রয়েছে। এখানে কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে তিনি বললেন যে এখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারো। তাই গাড়ি দাঁড় করিয়ে আগে চলে আসলাম হোটেলে। ভেতরের দিকে গিয়ে দেখি কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে, হালকা করে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। খাবারের টেবিলে বসেই সবার প্রথমে আমি খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমি যখন সাউথে ঘুরতে এসেছি, এখানে তো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, তোমরা তো জানো, ইডলি, সাম্বার, ধোসা। আমিও এসে মশলা ধোসাটা কিন্তু অর্ডার করে দিয়েছি। প্লেট সাজিয়ে কিন্তু দিয়ে দিয়েছে। এখানে ঘুগনি রয়েছে, 2 রকমের চাটনি রয়েছে, সাথে নিয়েছি কিন্তু 2টো মিষ্টি। খেয়ে টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। ধোসা ছাড়াও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছিল। তোমরা বলতে পারো এই দোকানে ব্রহ্মপুরের প্রত্যেকটা ফেমাস খাবার এবং মিষ্টি পেয়ে যাবে। ধোসাটা খেতে বেশ ভালোই ছিল। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি পৌঁছানোর আজকে প্রথম দিন, আর প্রথম দিনে প্রথম গন্তব্যস্থল ঘুরে আমি সোজা রওনা দিয়েছি আমার দ্বিতীয় গন্তব্যস্থল ঘুরে দেখার জন্য। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থল। বন্ধুরা, দারুণ সুন্দর একটা ভিউ, রোডের ওপর দিয়ে এলাম। আর আমি যে রোডটা পার করলাম, এটার কিন্তু মানে জায়গাটার নাম ছিল পিকক ফরেস্ট। মানে একদম সকালবেলার দিকে আসলে পরে তোমরা কিন্তু এখানে মানে ময়ূরও দেখতে পারবে। আর এসে যেটা বুঝলাম, আশেপাশের যে গ্রামাঞ্চল কিংবা শহরাঞ্চলের মানুষজন গাড়ি নিয়ে এসে কিন্তু আশেপাশের এই ভিউ অঞ্চলগুলোতে পিকনিক করছে। চলো আমরা এখন যাব মন্দির প্রাঙ্গণে। এই মন্দির প্রাঙ্গণের নাম হলো করঞ্জয় দেবী টেম্পল। চলো মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে নিয়ে আসি। তেন্তুলিয়া পাহাড়ে অবস্থিত এই সুন্দর এক মন্দির প্রাঙ্গণ, যেখানে তোমাদেরকে নন্দী মহারাজ একদম স্বাগত জানাবে। মন্দির প্রাঙ্গণটা এখান থেকেই দেখে অসাধারণ লাগছে, কারণ চারিদিকের ভিউটা তো ভীষণ সুন্দর, সবুজে ঘেরা গাছগাছালি রয়েছে। চলো মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাব এবং এখানকার সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার জন্য মাথাপিছু 5 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল। যেহেতু পাহাড়ি অঞ্চলের মাঝে রয়েছে সুন্দর মন্দির প্রাঙ্গণ, তাই মন্দিরের পাশ দিয়ে একটা ছোট্ট সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। ওপরের দিকে উঠে গেলে পরে পুরো মন্দির চত্বরটা দারুণ ভাবে দেখতে পারবে। তাছাড়াও এই মন্দির প্রাঙ্গণে রয়েছে হনুমানজি এবং গণেশজির বিগ্রহ, দেখতে অসাধারণ লাগে। আজকের পুরো জার্নিতে তোমরা ছোট্ট ছোট্ট পাহাড় দেখতে পারবে, যে পাহাড়ের সৌন্দর্য অপরূপ। আমি যে ড্রাইভার দাদার সাথে দারিংবাড়িটা ঘুরে দেখছি, দাদা কিন্তু বেশ ভালো মনের মানুষ। আমার এতটুকুনি জার্নি পথে এখানকার ফেমাস ফেমাস প্রত্যেকটা জিনিসের কথা আমাকে কিন্তু বলেছে। তার মধ্যে থেকে আমিও দারিংবাড়ি ঘুরতে আসার আগে শুনেছিলাম এখানকার ভুট্টা মানে সুইট কর্ন নাকি ভীষণ পরিমাণে বিখ্যাত, তাই আমি এখান থেকে কিন্তু নিয়ে নিয়েছি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে
পুরো টোপলা ভরে নিয়েছি। ভীষণ ভালো হয়। আমরা মূলত কিন্তু আমাদের কলকাতার সাইডে ভুট্টা পুড়িয়ে লেবু নুন দিয়ে খাই। তোমরা চাইলে কাঁচা কিন্তু চিবিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর শুধু আমার একার কথা ভাবলে হবে না, বাড়িতেও মানুষজন আছে, তাদের জন্যও নিয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে জমিয়ে কিন্তু ভুট্টাগুলো খাবো। আমরা যে রোডের ওপর দিয়ে যাচ্ছিলাম সেখানে রোডের পাশে একটা ছোট্ট গ্রাম ছিল, যে গ্রামের প্রত্যেকটা মানুষ ভুট্টা বা সুইটকর্ন চাষ করে। আর সেখানে কিন্তু তোমরা রাস্তার উপরে লাইন দিয়ে এরকম ভুট্টার দোকানগুলো দেখতে পাবে। দারিংবাড়ি নামটা এখনো অনেকের কাছে অজানা, অনেকে এখনো ভাবে দারিংবাড়িতে কি আছে। ভিডিওটি দেখো, জানতে পারবে কি আছে। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থল, যে জায়গার নাম হলো বা মন্দির প্রাঙ্গণের নাম হলো খুন্টেশ্বরী মন্দির। মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য আমাকে বেশ কয়েকটা সিঁড়ি পার করে মন্দির প্রাঙ্গণে যেতে হবে। চলো, এদিক দিয়ে হলো সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা, আগে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাই। দারিংবাড়িতে ঘুরতে আসা প্রত্যেকেই একবার হলেও ভিজিট করে খুন্টেশ্বরী মন্দিরে। কি সুন্দর শান্ত পরিবেশের মাঝে রয়েছে এই খুন্টেশ্বরী মায়ের মন্দির। মন্দির প্রাঙ্গণে তো চলে এসেছি, এত সুন্দর এত শান্তি লাগছে না কি বলবো। আর একদম বন্ধুরা পাহাড়ের চূড়ায় কিন্তু এই মন্দির প্রাঙ্গণটা। মন্দির প্রাঙ্গণের আশেপাশের ভিউটা দেখছো, পুরো কিন্তু চারিদিকে যেখানকার ছোট ছোট অঞ্চলগুলো রয়েছে সেইগুলো দেখা যাচ্ছে দারুণ ভাবে। এদিকে হলো মন্দির প্রাঙ্গণের মানে মূল মন্দির প্রাঙ্গণ। চলো আগে মায়ের মূর্তি তোমাদের দর্শন করিয়ে দিই। মূল মন্দিরে কি দারুণ তিনখানা মূর্তি দেখতে পাচ্ছি। এখানে দুর্গা, কালী এবং মা পার্বতীর স্থান রয়েছে। মন্দির প্রাঙ্গণে গেলে পরে আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণের সামনেই দেখতে পাই তুলসী মঞ্চ বা তুলসী বেদি। আর এইখানে তুলসী বেদিটা দেখো কি সুন্দর, জল শঙ্খ কিংবা শঙ্খই বলতে পারো, শঙ্খর ওপরে কিন্তু তুলসী বেদিটা, দারুণ লাগছে দেখতে। খুন্টেশ্বরী মন্দির প্রাঙ্গণ আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম। খুন্টেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে তোমরা কিন্তু চাইলে পায়ে হেঁটেও এই শিব মন্দির প্রাঙ্গণে চলে আসতে পারো। এখানে একটা ভোলেনাথের কিন্তু খুব সুন্দর মন্দির রয়েছে। তবে আমি যে ড্রাইভার দাদার সাথে ঘুরছি, সেই দাদা কিন্তু সোজা মন্দির প্রাঙ্গণে গাড়ি নিয়ে চলে এসেছে, তাই আমাকে একদম হাঁটতে হয়নি। ছোট্ট একটা পাহাড়ের চূড়ায় এত সুন্দর এবং এত অপূর্ব এত বড় মন্দির প্রাঙ্গণ, যা দেখে তোমাদের মন ভরে যাবে। এই মন্দিরে মূল বিগ্রহ রয়েছে ভোলেনাথ এবং মা পার্বতী, যেখানে নিয়মিত পুজো করা হয়। মন্দির প্রাঙ্গণ তো ঘুরিয়ে দেখালাম, তবে বন্ধুরা এই শিব মন্দির প্রাঙ্গণেই কিন্তু রয়েছে সামনের দিকে একটা বড় ওয়াচ টাওয়ার। যেই ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর দেখায়। চলো তাহলে তোমাদেরকে ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের ভিউটা দেখিয়ে নিয়ে আসি। মন্দির প্রাঙ্গণের মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার। যে ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো মন্দির চত্বর দেখতে অসাধারণ লাগে। বন্ধুরা, এখানে যে শুধু ভোলেনাথ এবং মা পার্বতীর বিগ্রহ রয়েছে তা কিন্তু নয়, মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে বিশাল বড় হনুমানজির মূর্তি, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তবে দারিংবাড়ি ভ্রমণে এসে বুঝলাম শুধু এখানে ছোট্ট ছোট্ট পাহাড় নয়, যেমন সুন্দর পাহাড় রয়েছে তেমনি সুন্দর নদী রয়েছে, তেমনি সুন্দর রয়েছে ড্যাম। দারিংবাড়ি নিয়ে যাদের একটু অন্যরকম ভাবনা চিন্তা রয়েছে, তারা একটিবার এই ভিডিওটি দেখে দারিংবাড়ি ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থল হুলহুলা গন্ডা। বন্ধুরা, এই জায়গাটার যে এত সুন্দর ভিউ তোমাদের কি বলবো। আর আমি গাড়ি থেকে বসে পুরো এখানকার যে জলের স্রোতের আওয়াজটা সেটা কিন্তু শুনতে পারছি, অসাধারণ লাগছে। আর চারিদিকে দেখো, এখানেও কিন্তু পিকনিক হচ্ছে, এখানকার লোকাল মানুষজন কিন্তু গাড়ি নিয়ে এসে পিকনিক করছে। দারিংবাড়ি ঘুরতে এসে এরকম একখানা নয় বন্ধুরা, এরকম আরো সুন্দর সুন্দর জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার থেকে বড় কথা, এই যে নদীর জলটা ভীষণ সুন্দরভাবে বয়ে যাচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। জলের যে আওয়াজটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর শুনতেও পারছো, দারুণ লাগছে। আরো একটি কথা বলবো, যেটা আমি এখানে এসে জানতে পারলাম, এই দেখো এই যে পাথরগুলো রয়েছে, পাথরগুলোর খাঁজে খাঁজে এখানে কিন্তু গর্ত রয়েছে। যেমন সামনের দিকেও এখানে একটা গর্ত রয়েছে, এখানে কিন্তু সামান্য কিছুটা জল জমে আছে। এই জমে থাকা জলগুলো এবং জায়গাটাকে বলা হয় পটহোল। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে পৌঁছে দিই। এইখানকার যে লোকাল মানুষজনরা রয়েছেন, তারা বিশ্বাস করেন যে সামনের দিকে দেখো এখানে একটা চিহ্ন রয়েছে আর একটা তুলসী গাছ আছে।
তারা মনে করেন ভগবান যে রাম রয়েছেন তার পায়ের ছাপ নাকি এখানে পড়েছিল। তো সেই হিসেবে সেই অনুসারে তারা কিন্তু এখানে পুজো পাঠও করে যান। আর দেখতেও কিন্তু ভীষণ লাগছে চারিদিকের এরিয়াটা। রিশু ভীষণ ভাবে মজা করছে, কিন্তু ওকে একা ছাড়তে আমার একটু ভয় করছে, তাই আমি এখানে দাঁড়িয়ে না থেকে ওকে একটু সামলে নেব। আর অবশ্যই একটু জলে নামবো। এই জল দেখে নিজেকার এখানে দাঁড়িয়ে থাকতে একদম ইচ্ছে যাচ্ছে না, কাছে গিয়ে একটু জলে নামবো। সুন্দর সুন্দর সাইট সিন ঘুরতে ঘুরতে রওনা দিয়েছি দারিংবাড়ির উদ্দেশ্যে। এগুলো কিন্তু দারিংবাড়ি সাইট সিনের মধ্যেই পড়ে। তবে এখন যে আমরা যাব দারিংবাড়ির দিকে, এই রাস্তার উপরেই খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে। নাম রয়েছে সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট। অসাধারণ চারিদিকের ভিউ, পাহাড়ের যে সুন্দর ভিউগুলো এখান থেকে দাঁড়িয়ে দেখা তো যাচ্ছে। ভ্যালিটা ভীষণ সুন্দর লাগছে। রাস্তা নিয়ে কোনো কিছু বলবো না, এখানকার রাস্তাগুলোই না মন মুগ্ধ করা রাস্তা। এই সাইডে রয়েছে পাহাড় আর এই সাইডে রয়েছে ভ্যালি। অসাধারণ জায়গা, তোমরা মিস করবে না। ড্রাইভার দাদা বললো একটু দাঁড়াও, দেখবে তোমাদের ভালো লাগবে। সোজা উঠে পড়বো গাড়িতে। পাহাড়, নদী, গ্রাম্য পরিবেশ প্রত্যেকটার এত সুন্দর একটা ছোঁয়া রয়েছে, আর এই সব জিনিসগুলোই দারিংবাড়িকে আরো সুন্দর করে তুলেছে। দারিংবাড়ি বন্ধুরা এমনই একখানা জায়গা, এখানে তোমরা ঘুরে শেষ করতে পারবে না, এত টুরিস্ট স্পট রয়েছে। আর এখন আমি যে জায়গায় চলে এসেছি, জায়গার নাম হলো 360 ভিউ পয়েন্ট। মানে এখান থেকে 360 ডিগ্রিতে কিন্তু পুরো চারিদিকের ভিউ দেখা যায়। বন্ধুরা এখানেও একটা মন্দির প্রাঙ্গণ রয়েছে, তবে আমাকে যেতে হবে সামনের দিকে এগিয়ে। এইখানে রয়েছে ছোট্ট একটা মন্দির, তবে মন্দিরটা পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি। ভিউ পয়েন্ট থেকে চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট এই দারিংবাড়ি শহর দেখতে অসাধারণ লাগে। 360 ডিগ্রি ভিউতে চারিদিকে যে ভিউটা তোমাদের দেখালাম এবং মন্দির প্রাঙ্গণটা যে দেখালাম, বন্ধুরা দেখো এইখান থেকে কিন্তু মন্দির প্রাঙ্গণের চূড়াটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে কাটলো, প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দরভাবে সময় দিয়ে আমি ঘুরে দেখেছি। তবে দারিংবাড়িতে এসে রাত্রি বাসের জন্য আমি যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছি। বাইরের দিকে যেহেতু দাঁড়িয়ে রয়েছি তাই বাইরের দিকের ভিউটা তোমরা দেখে নাও। হোটেলের নাম হলো হোটেল পদ্মা অ্যান্ড লজ। চলো এখানে দাঁড়িয়ে না থেকে সোজা হোটেলের ভেতরে এন্ট্রি করবো এবং রুমটা যে নিয়েছি রুমের ভিউটা তোমাদের কাছে তুলে ধরবো। হোটেলের ভেতরে এন্ট্রি করলেই সবার প্রথমে রিসেপশন এরিয়া এবং সিটিং প্লেস দেখতে পাবে। হোটেলের ভেতরের দিকের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর। চলো আমি যে রুমটা নিয়েছি সেই রুমের ভেতরে কি কি রয়েছে, রুমের ভিউটা আগে তোমাদের কাছে তুলে ধরি। এসো, এই হলো রুমের ভেতরের ভিউ। রুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পারছো। রয়েছে বেড, বেডের মধ্যে দুটো বালিশ, এই সাইডে রয়েছে কিন্তু দুটো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা, লাইট পাখা সমস্ত কিছু রয়েছে। ছোট্ট একটা টি টেবিল, জলের বোতল, জলের গ্লাস, টাওয়াল। এদিকে রয়েছে দুটো চেয়ার। এখানে রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা, তোমরা ব্যবহার করতে পারো। এখানে রয়েছে আয়না, এই সাইডেও রয়েছে কিন্তু ওয়ার্ড্রপের ব্যবস্থা, টিভি। চলো রুমে যা যা রয়েছে দেখিয়ে দিলাম, এবারে দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা। ওয়াশরুমটা কিন্তু বন্ধুরা অনেকটা বড়। ওয়াশরুমের মধ্যে রয়েছে আয়না, বেসিন, জলের বালতি, হ্যান্ড শাওয়ার, শাওয়ার এবং রয়েছে মগ। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ঝোলানোর জন্য রয়েছে র‍্যাক। এবারে আসি কিছু মেন কথার উপরে। আচ্ছা বন্ধুরা, আমি যখন এই ট্যুরটা শুরু করেছিলাম, ব্রহ্মপুর স্টেশনে তোমাদের আমি কিছু কথা জানিয়েছিলাম যে আমি যে ড্রাইভার দাদার সাথে ঘুরছি আমার গাড়িতে কত টাকা খরচা হয়েছে। তবে দাদার সাথে আস্তে আস্তে অনেক কথা হলো, তাতে বুঝতে পারলাম যে তোমরা যদি দারিংবাড়ি ভ্রমণে আসো শুধুমাত্র গাড়িটা বুক করলে পরে তোমরাই সমস্যায় পড়তে পারো। এতে তোমাদের দারিংবাড়িতে পৌঁছে গিয়ে হোটেলের সন্ধান করতে হবে, কোথায় খাবে সেই সব জায়গাগুলো তোমাদের ঠিক করতে হবে নিজেদের। তো আমি তখন কিন্তু প্ল্যানটা চেঞ্জ করলাম। শুধু গাড়ির জন্য আমি দাদাকে কিন্তু বুক করিনি, দাদার সাথে পুরো প্যাকেজটা মানে দারিংবাড়ি প্লাস গোপালপুর পুরো প্যাকেজের জন্য দাদার সাথে যোগাযোগ করে নিয়েছি। এতে আমার খরচা পড়লো কিন্তু পার হেড, যেহেতু আমরা দুজন আছি, ৯,০০০ টাকা করে। এবারে কিছু কথা বলি,
এই যে প্যাকেজটা তোমরা নেবে, এই প্যাকেজের মধ্যে কিন্তু শুধু গাড়ি না, গাড়ি, থাকা, খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই কিন্তু ভার দায়িত্ব পড়বে যে দাদার সাথে তোমরা ঘুরবে সেই দাদার উপরে। মানে আমি যে ড্রাইভার দাদার সাথে ঘুরছি সেই দাদার উপরে, শুধুমাত্র তোমাকে টাকাটা ধরে দাদার হাতে দিতে হবে। এবারে আরো কিছু কথা বলবো, আমরা যেহেতু দুজন আছি, 4 সিটার গাড়ি নিয়েছি, তাই মাথা পিছু খরচা পড়লো 9,000 টাকা। তোমরা যদি একসাথে অনেকজন আসো বা গ্রুপে অনেকজন মিলে আসো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যত বেশি লোকজন আসবে তত কিন্তু টাকার অ্যামাউন্টটা কমে যাবে, এটা তোমাদের জানিয়ে দিলাম। এর জন্য অবশ্যই তোমরা দাদার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। বেশি জন আসলে পরে মাথা পিছু কিন্তু 5,000 টাকাতেও তোমাদের হয়ে যাবে, এটা তোমাদের জানিয়ে দিলাম। আচ্ছা, তাছাড়াও তোমরা যদি আমার মানে ভিডিওর নাম নাও, আমার চ্যানেলের নাম নাও, অবশ্যই সেখান থেকে কিছু টাকা তো কম হয়ে যাবে। কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই তোমরা ভিডিও স্ক্রিনে পেয়ে যাবে যে দাদার সাথে আমি ঘুরছি। আরো একটি কথা বলবো, দারিংবাড়িতে এসে যেটা বুঝলাম, এখানে ঘোরার প্রচুর জায়গা রয়েছে। আমি একটি মাত্র ভিডিওতে পুরো দারিংবাড়ি যদি ঘুরিয়ে দেখাই তাও শেষ হবে না, এবং ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে। এখানকার বেস্ট বেস্ট জায়গাগুলো আমি কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো, ঘুরিয়ে দেখাবো। আর গোপালপুরের যে ভিডিওটা বন্ধুরা আমি আলাদা করে রেডি করব, এবং 2-4 দিন পরে দারিংবাড়ি ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে পোস্ট করে দেব। চাইলে তোমরা গোপালপুরও আলাদাভাবে ট্যুর করতে পারো, তার জন্য অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে হবে। আর তোমরা চাইলে পরে দারিংবাড়ি প্লাস গোপালপুর একসাথে ট্যুর করতে পারো। কত টাকা খরচা হবে না হবে আমার এই ভিডিওতে এবং এই জার্নিতে কত টাকা খরচা হলো সেটা জানিয়ে দিলাম। বাদ বাকি তথ্য তোমরা ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নিতে পারো। এবারে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের খাবার দাবারের টেবিলে। হোটেল থেকে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি আমি খাওয়ারের হোটেলের একদম সামনে। তবে বন্ধুরা, খাওয়ারের হোটেলের সন্ধান তোমাদের করতে হবে না, আমি যে ড্রাইভার দাদার সাথে ঘুরছি দাদার নামটা একটু বলে দিন, হয়তো বারবার করে ড্রাইভার দাদা বলতে একটু তো আমার বিবেকে বাজছে। সত্যা হলো দাদার নাম। দাদাই কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে যেই হোটেলে আমরা খাবার দাবার খাবো। খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছুটাই যেহেতু পুরো প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে, তাই রাতের খাবারে আমি নিয়ে নিয়েছি রুটি, আলু চোখা, ফুলকপির পকোড়া, চাটনি এবং চিকেন কষা। আচ্ছা, আমি কেন নিয়েছি সেটা বলি। রাতের খাবারে তোমরা রুটি, চিকেন কষাও পেয়ে যাবে, তোমরা চিকেন কষার সাথে রাইসও কিন্তু নিতে পারো। তাছাড়াও তোমরা যদি ভাবো ভাত খাবে, তাহলে ভাত, মাছ, ডিম ভাত এসব খেতে পারো, যার যেটা ভালো হয় সেটা অর্ডার করে তোমরা খেয়ে নিতে পারো। আর আমি ভাবলাম রাতের বেলা চিকেন কষা এবং রুটি দিয়ে খাবারটা কমপ্লিট করা যেতে পারে, তাই আমি কিন্তু রুটিটাই অর্ডার করেছি। খাবারটা খেয়ে টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত যেটাই নাও না কেন, এক্সট্রা ভাবে ডাল, চাটনি, আলু ফুলকপির পকোড়া এবং আলু চোখা এটা কিন্তু থাকবেই। প্রত্যেকটা খাবার আমি অল্প অল্প করে টেস্ট করেছিলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে দারিংবাড়ির বেশ কিছু সাইট সিন ঘুরে দেখবো। আর আজকেও কিন্তু সারাদিন সত্যিয়াদার গাড়ি করে আমাদের পুরো দারিংবাড়িটা ঘুরিয়ে দেখাবে। চলো তাহলে ফার্স্টে আমরা কোথায় যাচ্ছি একদম আমরা স্পটে গিয়ে তোমাদের জানিয়ে দেবো। ব্রিটিশ আমলের দারিং সাহেবের নাম অনুসারে এই ছোট্ট শৈল শহরের নাম রাখা হয়েছিল দারিংবাড়ি। উড়িষ্যার কান্দামাল জেলার 3000 ফুট উচ্চতায় এই ছোট্ট শহরে ঘুরে দেখার মতো প্রচুর কিছু রয়েছে। আজ দ্বিতীয় দিনে তোমাদের বেশ কয়েকটি ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখাবো। দারিংবাড়ি ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথম গন্তব্যস্থল, আর সকাল সকাল চলে এসেছি আমি পাটাবান্ধা ওয়াটারফলসে। দেখো এখান থেকে ওয়াটারফলসটা দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। প্রকৃতির যে এত সুন্দর রূপ তোমরা দারিংবাড়িতে না আসলে পরে কিন্তু বুঝতেই পারবে না। দেখো ওপর থেকে তো জলটা আসছে, কিন্তু আমার সামনে দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে পাথরের ওপর দিয়ে, দেখতে অসাধারণ লাগছে। পাটাবান্ধা ওয়াটারফলসের একদম পাশেই রয়েছে সুন্দর বসার ব্যবস্থা, রয়েছে পিকনিক স্পট। আমার পরবর্তী গন্তব্যস্থল যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু কফি গার্ডেন।
সব থেকে বড় কফি গার্ডেন কিন্তু দারিংবাড়িতেই রয়েছে। শুধু কফি গার্ডেন বলাটাও ভুল হবে বন্ধুরা, এখানে গোলমরিচের গাছও রয়েছে, কফি গাছও রয়েছে। আর তোমাদের আরো একটি কথা বলে দিই, যখন তোমরা এন্ট্রি করবে মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিটটা কেটে নিতে হবে। কফি গার্ডেনে এসে শুধু যে তোমরা কফি গাছ এবং ব্ল্যাক পেপারের গাছ দেখবে তা কিন্তু নয়, এখানে বিভিন্ন ধরনের নামি দামি কিছু গাছও রয়েছে। কফি গার্ডেনের ঠিক উল্টো দিকেই রয়েছে পাইন ফরেস্ট। আচ্ছা, দারিংবাড়ি ভ্রমণে যারা আসবে এখানে কিন্তু অনেকগুলো পাইন ফরেস্ট রয়েছে, তবে কফি গার্ডেনের উল্টো দিকের যে পাইন ফরেস্টটা এখন আমি তোমাদেরকে এটাই কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানকার ভিউটাও ভীষণ সুন্দর, তবে আমার মনে হয় প্রত্যেকটা পাইন ফরেস্ট যদি আমি তোমাদের ঘুরিয়ে দেখাই এতে আমার ভিডিওটাও বড় হয়ে যাবে, তাই এখানকার ছোট্ট একটু ভিউ তোমাদের কাছে তুলে ধরলাম। পৌঁছে গিয়েছি আমার পরবর্তী গন্তব্যস্থল, দাঁড়িয়ে রয়েছে এখন হিল ভিউ পার্কে। এখানে এন্ট্রি করতেও মাথা পিছু 10 টাকা করে তোমাদের সবার প্রথমে টিকিটটা কেটে নিতে হবে। হিল ভিউ পার্কের একদম আমি ওয়াচ টাওয়ারের ওপরে কিন্তু উঠে পড়েছি। ওয়াচ টাওয়ারের ওপরে উঠলে পরে তোমরা পাহাড়ের যেরকম সুন্দর ভিউ দেখতে পারবে, তার সাথে পুরো পার্কের ভিউটা কিন্তু দেখতে পারবে। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের এখানে খেলনার জিনিস, যেমন দোলনা রয়েছে, স্লিপার রয়েছে, অনেক কিছু। তো বাচ্চারা আসলে পরেও কিন্তু ভীষণ মজা পাবে। তার সাথে দেখো পাহাড়ের এই অপরূপ সুন্দর ভিউ কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আরো একটি কথা এখানে দাঁড়িয়েই বলে দিচ্ছি, হিল ভিউ পার্কটা কিন্তু নাম দেওয়া হয়েছে এই কারণেই, কারণ পাহাড়ের একদম টপে এই পার্কটা তৈরি করা হয়েছে সকলের জন্য, তাই নাম দেওয়া হয়েছে হিল ভিউ পার্ক। হিল ভিউ পার্কের ঠিক উল্টো দিকে রয়েছে নেচার পার্ক বা বাটারফ্লাই পার্ক। তোমরা মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিট কেটে সেই পার্কেও এন্ট্রি করতে পারো। ফাইনালি আমার পরবর্তী গন্তব্যস্থল যেখানে আমি পৌঁছে গিয়েছি, দাঁড়িয়ে রয়েছি এখন লাভাস পয়েন্টে। লাভাস পয়েন্টটা বন্ধুরা অসাধারণ দেখতে, কারণ এখানে যেমন সুন্দর ঝর্ণা রয়েছে তেমন সুন্দরভাবে জলগুলো পাথরের গা বেয়ে বয়ে যাচ্ছে। সামনের দিকে রয়েছে পিকনিক স্পট, ওইখানে বেশ কয়েকজন মানুষজন এসে কিন্তু পিকনিক করছে। আর ফটো শুটের জন্য আমি বলবো দারিংবাড়ির প্রত্যেকটা জায়গা কিন্তু বেস্ট। এত সুন্দর জায়গা, আমি সত্যি কথা বলছি। তোমরা যদি বলো দারিংবাড়িতে ঘুরতে এসে তোমাদের কোন জায়গাটা ভালো লাগলো, তবে আমি বলবো পার্সোনালি যে আমার প্রত্যেকটা জায়গা ভীষণ ভীষণ সুন্দর লাগলো। চলে এলাম পরবর্তী গন্তব্যস্থল। এখন আছি আমি ইমু পার্কে। ইমু পার্কে আসার কারণ, এখানে রয়েছে অস্ট্রেলিয়ান পাখি ইমু বার্ড। ইমু বার্ড যেহেতু এখানে রয়েছে তাই নাম দেওয়া হয়েছে ইমু পার্ক। দেখো আসার সাথে সাথে ইমু পাখির দেখা পেয়ে গিয়েছি। এখানে এই সাইডে দুটো রয়েছে, ওইদিকে প্রায় 3-4টের মতো আছে, মানে বেশ অনেকগুলো ইমু পাখি রয়েছে। তাছাড়াও বসার ব্যবস্থা রয়েছে। সময় নিয়ে প্রত্যেকটা জায়গা তোমরা ঘুরে দেখো, তবে আমি ছোট্ট করে তোমাদের কাছে তুলে ধরছি। ইমু পাখি দেখেই সোজা রওনা দিয়েছিলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তবে আমি যেখানে যাব সেখানে যাওয়ার জন্য পার করতে হয়েছিল এই বিশাল বড় ফরেস্টটা। এর ওপর দিয়ে যখন গাড়ি যাবে তোমাদের দেখতে কিন্তু পুরো এরিয়াটা দারুণ লাগবে। চলে এলাম পরবর্তী গন্তব্যস্থল। এখন তোমাদের ঘুরিয়ে দেখাবো বিঙ্গুমা ওয়াটারফলস। বন্ধুরা, এই যে লাল মাটির রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে হাতে জলের বোতল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু এই পথটা আমাদের এই 10 থেকে 15 মিনিট আমাদের কিন্তু ট্রেকিং করে নিচের দিকে নামতে হবে, তাই জলের বোতলটা তোমরাও অবশ্যই কিন্তু সাথে রাখবে। হাঁটা পথে জলের বোতলটা কাজে লাগবে। ওয়াটারফলস তো তোমাদের ঘুরিয়ে দেখাবো, তবে যখন তোমরা মেইন গেট দিয়ে এন্ট্রি করবে এখানে কিন্তু প্রবেশদ্বারের সামনে একটা ছোট্ট টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিটটা কেটে নিতে হবে। তার সাথে এরকম একটা লাঠি তোমাদের কিন্তু রাখতে হবে। আজকের এই জার্নি পথের সাথী জলের বোতল আর এই লাঠি, আর সাথে আমাদের সাথে কিন্তু দাদা, মানে ড্রাইভার দাদা সত্যদা, সে কিন্তু আছে। শুধু এইখানে বলবো না, প্রত্যেকটা জায়গায় আমাকে যেরকম গাইড করে ঘোরাচ্ছে তোমাদেরও কিন্তু সেম গাইড করে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখাবে, এবং ছোট ছোট করে দাদাও প্রত্যেকটা জায়গার বিষয়ে কিন্তু জানিয়ে দিচ্ছে আমাকে। ছোট্টখাট্ট একটা ট্রেক করে পৌঁছে গেলাম আমি ওয়াটারফলসের একদম সামনে। ওইখান থেকে কিন্তু জলটা বয়ে আসছে। আমি একটু এই দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাব, তারপরে বাকি কথাগুলো বলছি। তবে এটা বলবো, বয়স্ক মানুষজনদের জন্য একটু তোমরা কিন্তু ভেবেচিন্তে আসবে এবং
আগে থেকে রেডি হয়ে আসবে, তেমন কোনো খারাপ রাস্তা না, একটু খাড়াই রয়েছে। আর হ্যাঁ, মেয়েদের জন্য বলছি, যারা হিল জুতো ক্যারি করতে পারো তারা চলে আসতে পারো, বাট বলবো হিল জুতোটা পরে আসবে না, কারণ পাহাড়ি রাস্তা, পাথর রয়েছে। শু পরে আসলে পরে জার্নিটা অনেক কমফোর্টেবল হবে। দেখতে ভীষণ সুন্দর লাগছে, অনেকে কিন্তু পাহাড়ের ওই মাথায় উঠে পড়েছে, তবে আমি এই রিস্কটা নেব না, এখান থেকেই সুন্দর ভিউটা তুলে ধরবো। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থল। এখন আছি আমি মান্দাসারু নেচার ক্যাম্প কিংবা মান্দাসারু ভ্যালি বলতে পারো। এখানে তোমরা কি কি দেখবে, এখানে অনেক বড় গার্ডেন রয়েছে, বাচ্চাদের প্লে গার্ডেন রয়েছে, তার সাথে রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপরে উঠলে পরে পাহাড়ের অপরূপ সুন্দর ভিউ তো দেখতে পারবে, তার সাথে দুপুরের যদি তোমরা খাবার খাও এখান থেকে কিন্তু খেয়ে নিতে পারো। আর আমি আজকে দুপুরের খাবারটা কিন্তু এখান থেকেই খাবো। তাছাড়াও এখানে কিন্তু রয়েছে উডেনের কটেজ, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো কাঠের ঘর। হ্যাঁ, তো তোমরা চাইলে এখানে যদি ভাবো নাইট স্টে করতে পারো, তবে সেই ক্ষেত্রে খরচাটা কিন্তু একটু বেশি বেড়ে যাবে। তো সমস্ত কিছুই তোমাদের কাছে জানিয়ে দিলাম। এই হলো ওয়াচ টাওয়ারটা, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলে পরে ভ্যালিটা তোমরা ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে। আজকের দুপুরের খাবার কমপ্লিট করব মান্দাসারু ভ্যালিতে। দাদার সাথে যোগাযোগ করে যে আমরা পুরো প্যাকেজটা নিয়েছি, দুপুরের খাবার খাওয়ানোর জন্য কিন্তু তোমাদেরও এখানেই নিয়ে আসবে যদি তোমরা দাদার সাথে যোগাযোগ করো। মেন কথায় আসি যে খাবারে কি কি রয়েছে। সাদা ভাত, বেগুন ভর্তা, আলুর তরকারি রয়েছে, আলু সোয়াবিনের তরকারি, চিপস, আলুর পকোড়া, সাথে রয়েছে ডাল, দেশি মুরগির মাংসের ঝোল আলু দিয়ে, এদিকে রয়েছে স্যালাড, নুন, লঙ্কা, সমস্ত কিছুই আছে। আর হ্যাঁ, আরো একটি কথা বলবো, প্রত্যেকটা খাবার কিন্তু শাল পাতায় সার্ভ করা হবে। শাল পাতায় খাওয়া একটা মজাই আলাদা, তার সাথে প্রত্যেকটা খাবার রান্না হয়েছে কিন্তু কাঠের জালে। এখানে সামনে আমার খাবার রয়েছে, এখানে রয়েছে সৌরভের খাবার। খাবারগুলো খেয়ে রিভিউ তো অবশ্যই দেব, আর খাবারগুলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। মান্দাসারু ভ্যালিতে আমরা যে দুপুরের খাবারগুলো খেলাম, খাবারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। আর খাওয়ার দাওয়ার শেষে এখন আমি চলে এসেছি আমাদের দারিংবাড়ি ভ্রমণের, মানে দ্বিতীয় দিন ভ্রমণের শেষ গন্তব্যস্থলে। এখানে কিন্তু প্রচুর টুরিস্ট তোমরা দেখতে পাচ্ছ, দেখো সামনের দিকেও কিন্তু প্রচুর টুরিস্ট গাড়ি নিয়ে সবাই এসে এখানেই স্টে করেছে, মানে দাঁড়িয়েছে, কারণ এখান থেকেই দেখতে হবে কিন্তু সানসেট ভিউ। এই জায়গাটার নামই কিন্তু সানসেট ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দরভাবে সানসেটটা দেখা যায়, তাই কিন্তু প্রত্যেকটা টুরিস্ট বিভিন্ন জায়গাগুলো ঘুরে শেষে এখানে এসে ওয়েট করে সানসেট ভিউ দেখার জন্য। আমিও ওয়েট করব। পুরীর সমুদ্র সৈকত হোক কিংবা দার্জিলিং এর টাইগার হিল, সানরাইজ দেখতে যেমন কেউ ভোলে না, তেমনি দারিংবাড়িতে আসলে সানসেট দেখতে কেউ ভোলে না। দ্বিতীয় দিনের ঘোরা আমার এখানেই শেষ। এবারে গাড়িতে বসে সোজা রওনা দিলাম হোটেলের দিকে। রাত্রেবেলা একটু রেস্ট নেব, আবার সকাল সকাল আরো সুন্দর সুন্দর জায়গা ঘোরার জন্য বেরিয়ে পড়ব। গুড মর্নিং বন্ধুরা, তৃতীয় দিন আবারও দারিংবাড়ির সাইট সিন ঘোরার জন্য একদম সকাল সকাল রেডি। আর আমাদের সামনে গাড়ি নিয়েও কিন্তু দাদা হাজির হয়ে গিয়েছে। সোজা গাড়িতে উঠে পড়বো। ফার্স্টে আজকে কোন স্পটটা ঘুরে দেখবো, তোমাদের স্পটে গিয়ে ডাইরেক্ট জানিয়ে দেব। দারিংবাড়িতে আসলে তোমরা এখনো দেখতে পারবে কান্দামাল জাতির জীবন জীবিকা। তারা এখনো কিন্তু দারিংবাড়ির ছোট্ট ছোট্ট গ্রামগুলোতে ভীষণ সুন্দরভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে চলছে। দারিংবাড়িতে গেলে তোমরা দেখতে পারবে এখনো লাল মাটিতে চাষ হচ্ছে হলুদ, আদা, বিভিন্ন ধরনের শাকসবজি, তার সাথে বিভিন্ন ধরনের ডাল তোমরা চাইলে কিনতে পারো। এখন আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো রেইনবো ওয়াটারফলস। তবে রেইনবো ওয়াটারফলস দেখার জন্য আমাকে ঋষুকে সাথে নিয়ে বেশ খানিকটা পথ ট্রেকিং করতে হয়েছিল। এই জার্নি পথটাও কিন্তু একটা অন্যরকম অনুভূতি আমাকে দিয়েছিল। পাহাড়ি রাস্তায় হাঁটাচলা করতে আমার বেশ ভালোই লাগে, তাই কষ্টটা একটু আমার কম হয়। বেশ খানিকক্ষণ ঋষুকে নিয়ে ট্রেকিং করার পরে ফাইনালি পৌঁছে গিয়েছি আমি তৃতীয় দিনের দারিংবাড়ি ভ্রমণের প্রথম গন্তব্যস্থল, যার সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। দারুণ সুন্দর একটা ওয়াটারফলস, নাম তার কি রেইনবো ওয়াটারফলস, দারুণ দেখতে। তবে বন্ধুরা, পথটা একটু দুর্গম পথ, তোমরা একটু খুব সাবধানে আসবে, কিন্তু এসে এত সুন্দর ভিউ দেখতে পারবে।
তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে আমাকে আরেকটু নিচের দিকে নেমে যেতে হবে, ওপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে বলে এখান থেকে দেখিয়ে দিলাম। রেইনবো ওয়াটারফলস আমি তোমাদেরকে একটু ওপরের দিক থেকে পুরো ভিউটা দেখালাম, তবে আমি কিন্তু বেশ একদম নেমে নিচের দিকে চলে এসেছি। এইখান থেকে কিন্তু তোমরা ভিউটা এতটা সুন্দর দেখতে পারবে। তবে রেইনবো ওয়াটারফলস এর একটা খাসিয়াত যেটা বলতে হয়, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যখন সূর্যের আলোটা এর উপরে পড়ে তখন এখানে কিন্তু রামধনু দেখা যায়, তাই নাম দেওয়া হয়েছে তার ওয়াটারফলস, মানে রেইনবো ওয়াটারফলস। এখানে পাথরের গায়ে তোমরা যতটা পারবে শুকনো পাথরেই হাঁটাচলা করবে, মজা করবে, তবে জলের দিকে যাবে না, কারণ খুব কিন্তু স্লিপ রয়েছে। রেইনবো ওয়াটারফলস এর জলটা যে তোমাদের দেখালাম, সেই জলটা কিন্তু দেখো এদিক দিয়ে বয়ে ঠিক আমার সামনের দিক দিয়ে নিচে চলে যাচ্ছে। তবে সত্যদা আমাকে গাইড করে বলে দিল যে এখানে একটা বড় গুহা রয়েছে, সেই গুহাটা দেখানোর জন্যই তোমাদের আমি আসলাম। অনেকটা বড় গুহা, আর সবচেয়ে বড় কথা, বহু বছর আগে এখানে নাকি সিংহ থাকতো। এখন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এখন থাকে না। তবে তোমরা চাইলে ঘুরে যেতে পারো, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। আর এর ভেতর থেকেও দেখো জল বয়ে আসছে। চলে এলাম পরবর্তী গন্তব্যস্থল পাঙ্গালি ভ্যালি। বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে পুরো চারিদিকে পাহাড়ের ভিউ, তার সাথে চারিদিকে পাহাড় আর মাঝখানে ছোট্ট একটা শহর। এখান থেকে দারিংবাড়ি শহরটা কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখা যায়। তবে আজকে একটু ক্লাউডি ওয়েদারের জন্য খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আশা করছি তোমরা যখন আসবে তোমরা ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে। চলে এলাম পরবর্তী গন্তব্যস্থল। এখন আমি দেখতে যাব মৃদুবান্ধা ওয়াটারফলস। তবে বন্ধুরা, সামনের দিকে রয়েছে সিঁড়ি, মোটামুটি 160খানা সিঁড়ি পার করে নিচের দিকে নেমে যেতে হবে। চলে এলাম আমি ফাইনালি মৃদুবান্ধা ওয়াটারফলস এর একদম সামনে। রেইনবো ওয়াটারফলসটা যে দেখালাম সেখানকার জলের স্রোতটা একটু কম ছিল, তবে বন্ধুরা এখানে যে জলটা বয়ে আসছে না, দারুণ লাগছে। জলের আওয়াজটা তোমরা যদি শোনো তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তার সাথে অনেকেই কিন্তু ফটোশুট করছে। দেখো, এই মাত্র একটা দুর্ঘটনা ঘটেই যেত। আমি তোমাদের বারবার বলছি তোমরা ফটোশুট করো, যাই করো, মজা করো, একদম সাবধানে সমস্ত কিছুটাই করবে যাতে ঘুরতে এসে কোনো রকম বিপদ না ঘটে। তো চলো এখানকার ভিউটা তোমাদের কাছে একটু ছোট্ট করে তুলে ধরি। মৃদুবান্ধা ওয়াটারফলসের কাছে এসে তোমরা যেরকম অঝরে ঝরে পড়া এক ওয়াটারফলস দেখতে পারবে, তার সাথে এখানে রয়েছে কিন্তু একটা ছোট্ট পিকনিক স্পট। যারা কাছাকাছির মানুষজন আছে তারা কিন্তু পিকনিক স্পট হিসেবেই ব্যবহৃত করেন। চলে এলাম পরবর্তী গন্তব্যস্থল। এখন দাঁড়িয়ে রয়েছে আমি সোনারপুর ভ্যালি। বন্ধুরা, এখানকার ভিউটা তোমাদের কি বলবো, চারিদিকে সবুজে মোড়া পাহাড়ের সুন্দর ভিউ তো দেখতে পারবে, তার সাথে জিগজ্যাগ রোডেরও কিন্তু দারুণ ভিউটা তোমরা পেয়ে যাবে। দেখো, আমরা সেই ওই মাথা থেকে পুরো এস আকৃতি করে একদম কিন্তু রোড পেরিয়ে চলে এসেছি একদম অনেকটা ওপরের দিকে। আর এইখান থেকে চারিদিকের ভিউটা দারুণ লাগছে। চলে এলাম আমি কিন্তু পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি হারাভাঙ্গি ড্যামের সামনে। আমি ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি। তবে বন্ধুরা দেখো, একদিকটা কিন্তু পুরোটাই জলাশয় রয়েছে আর তিনখানা পাহাড় দারুণ ভাবে দেখা যাচ্ছে। আরেকদিকে জলটা আর কি আটকানো আছে বলে এদিকে জল নেই, তবে পুরো পাহাড়ি অঞ্চলটা দেখা যাচ্ছে। আর অনেকেই কিন্তু নেমে নিচে ফটোশুট গুলোও যাচ্ছে সারতে। তবে আমি যাব না, ওপর থেকে আমি তোমাদের দুদিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন আসবে তোমরা পুরোটা সুন্দর করে ঘুরে দেখবে। সামনের দিকে ওয়াচ টাওয়ার রয়েছে, তোমরা চাইলে ওয়াচ টাওয়ারেও যেতে পারো, সেখান থেকে চারিদিকের ভিউটা ক্যাপচার করতে পারো। হারাভাঙ্গি ড্যামের জলের রংটা ঠিক কালচে সবুজ কালারের। জলের মাঝে যেখানে সেখানে পড়ে রয়েছে বড় বড় পাথর, যেটা দেখতে তো ভালো লাগছে, তবে ব্রিজের ওপর থেকে পাহাড়ের চূড়াগুলো দেখতে ততটাই সুন্দর লাগে। চলে এলাম পরবর্তী গন্তব্যস্থল। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি নাম হলো ওয়াটারফলস এর খাসা দা ওয়াটারফলস। নামে যেরকম খাসা, দেখতেও তেমনি খাসা। বন্ধুরা কি বলবো, দেখো ভিউ চারিদিকে, সামনের দিকে প্রচুর প্রচুর টুরিস্ট এসছে, তারা ভীষণ ভাবে মজা করছে। আর যারা সাথে করে এক্সট্রা ড্রেস নিয়ে এসছে তারা কিন্তু জলে নেমে মজা করছে। তবে বারবারই বলবো, যেখানে অল্প জল সেখানে মজা করো, বেশি জলে যাবে না, এবং যেইগুলোতে
পাথরগুলো স্লিপ হয়ে আছে তার উপরে উঠে ভিডিও শুট বা ফটো শুট করবে না। চারিদিকের ভিউটা দেখো, দারুণ দারুণ, অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু খাসাদা ফলস। চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি জিরাং মনস্ট্রির ভেতরে। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে জিরাং মনস্ট্রি। সামনের দিকেই মনস্ট্রি রয়েছে, পুরো বাইরের দিকের ভিউটা আগে তোমাদের দেখিয়ে দিই। তাছাড়াও এই মনস্ট্রির এরিয়ার ভেতরেই কিন্তু রয়েছে স্কুল, মানে এইখানে কিন্তু তিব্বতিয়ান সম্প্রদায়ের যে মানুষজনেরা থাকে তাদেরই কিন্তু এখানে পড়াশোনা করানো হয়, ছোট ছোট বাচ্চারা থাকে। তার সাথে আরো একটি কথা বলবো, ভেতরে কিন্তু রয়েছে গার্ডেন। গার্ডেনের মধ্যে অনেক ফুল রয়েছে, তোমরা কিন্তু কেউ হাত দেবে না এবং ফুল ছিঁড়বে না, এতে তোমরাই সমস্যায় পড়তে পারো। তাছাড়াও যেদিকে বলা আছে যে এইদিকে এরিয়ায় এন্ট্রি করবে না, সেদিককার এরিয়াতে এন্ট্রি করবে না। জাস্ট তোমরা পুরো এরিয়াটা ঘুরে দেখবে, মনস্ট্রির ভেতরে যাবে, বুদ্ধদেবের দর্শন করে আবার বাইরে বেরিয়ে চলে আসবে। জিরাং মনস্ট্রিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এইখানে মনস্ট্রির ভেতরে রয়েছে বিশাল বড় বুদ্ধদেবের মূর্তি। পুরো মনস্ট্রিটা ভীষণ সুন্দর কারুকার্য দিয়ে সাজানো হয়েছে। তোমরা চাইলে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারো। জিরাং মনস্ট্রির আশেপাশের এরিয়াতে বেশ কিছু ঘুরে দেখার মতো জায়গা রয়েছে। তোমরা কিন্তু পায়ে হেঁটে সেই সব জায়গাগুলো ঘুরে দেখবে। জিরাং মনস্ট্রির বাইরে খাওয়া দাওয়ার স্টল থেকে টয়লেটের ব্যবস্থা সমস্ত কিছুই রয়েছে। যেমন আমরা দার্জিলিং কিংবা গ্যাংটক ঘুরতে গিয়ে মনস্ট্রিগুলো দেখি, ঠিক তেমনই কিন্তু জিরাং মনস্ট্রি একটা ছোট্ট পাহাড়ের মাঝে তৈরি হয়ে উঠেছে। আর এইখানে রয়েছে একটা আরো সুন্দর টুরিস্ট স্পট। এটা কিন্তু জিরাং মনস্ট্রির একদম পাশেই রয়েছে। তোমরা পায়ে হেঁটেও ঘুরতে পারো, তবে পায়ে হেঁটে ঘোরার দরকারই পড়বে না, কারণ তোমাদের সাথে গাড়ি সবসময় থাকবে। চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি তপ্ত পানি হট স্প্রিং। বন্ধুরা, এখানে রয়েছে গরম জলের একটি কুণ্ড, মাঝে রয়েছে ভগবানের স্থান যেখানে পুজো দেওয়া হয়। যেই জায়গাটায় পুজো দেওয়া হয় সেই গরম জলের কুণ্ডে তোমরা নামতে পারবে না, তবে গরম জলের কুণ্ডটা পাইপ দিয়ে আলাদাভাবে বাইরের দিকে বের করা হয়েছে। সেখানেও কুণ্ড রয়েছে, তোমরা চাইলে স্নান করতে পারো। মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা আলাদা কিন্তু ব্যবস্থা রয়েছে স্নান করার জন্য। আর এইখানে হলো পুজো দেওয়া হয়। মেন তপ্ত পানি মানে গরম জলের কুণ্ডটা কিন্তু এইখানেই বাঁধানো আছে। তপ্ত পানি বা গরম জলের কুণ্ডটা যে তোমাদের দেখালাম, তার পাশেই রয়েছে ভীষণ সুন্দর একটা মন্দির প্রাঙ্গণ। আর এই মন্দির প্রাঙ্গণে যদি তোমরা আসো, ভোলেনাথের এত সুন্দর একটা রূপ দেখতে পারবে। আর বিগ্রহটা এত সুন্দর, তোমাদের দেখলে মন শান্তি হয়ে যাবে। আর দেখো, এখানেই রয়েছে কিন্তু মন্দির প্রাঙ্গণ। তবে মন্দির প্রাঙ্গণের ভেতরে যে মূল বিগ্রহ রয়েছে তার দর্শন আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে করাবো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমি চেষ্টা করছি ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখানোর, তবে তোমরা আসলে পরে সময় নিয়ে ভালো করে ঘুরে দেখবে। পাহাড় সাথে জঙ্গল, তার মাঝে অপরূপ সুন্দর ভোলেনাথের এই মন্দির। দারিংবাড়ি ভ্রমণের আজকের আমার শেষ গন্তব্যস্থল হলো ডিয়ার পার্ক। তবে বন্ধুরা, তোমরা সকলেই জানো আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে ভিডিও শুট করেছি, সেই কারণে একটু লেট হয়ে গেছে আমার ডিয়ার পার্কে আসতে। তাই ডিয়ার পার্কের গেটটা কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে। তবে তোমরা আসলে পরে অবশ্যই বলবো একটু তাড়াতাড়ি করে ঘুরে ডিয়ার পার্ক থেকেও ঘুরে যাবে, এখানে কিন্তু হরিণ দেখা যায়। আচ্ছা, এইবারে বলি, আমি কিন্তু যে দাদার সাথে ঘুরলাম, সত্যা দা, সে কিন্তু ভীষণ সুন্দরভাবে আমাকে প্রত্যেকটা জায়গা গাইড করে ঘুরিয়েছে। এটা আমাকে বারবার করেই বলতে হবে। দাদার সাথে তোমরা যদি ঘুরতে চাও, আমি আবারও আমার ভিডিও স্ক্রিনে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে এবং দাদার সাথে কিন্তু তোমরা ঘুরতে পারো, দাদাকেও বিশ্বাস করে। আচ্ছা, এইখান থেকে এবারে আমি সোজা রওনা দেব গোপালপুরের উদ্দেশ্যে। 2-4 দিনের মাথায় তোমরা গোপালপুরের ভিডিও আমার চ্যানেলে আপলোড পেয়ে যাবে। তোমরা দেখতে পারবে যে আমি গোপালপুরে গিয়ে কোথায় থাকছি, কি কি খাবার দাবার খাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি। আজকের বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।